নমস্কার, সুপ্রভাত। গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে বরাবরই আপনারা চোখ রাখেন। আজকে চোখ রাখুন। আজকে একটি সব থেকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের কাছে দেখাবো। এই ভিডিওটি আপনাদের কেমন লাগে তবে একটু পরিচয় করে দিই। কারণ দীর্ঘদিনের রাজনীতি থেকে অবসর নিয়েছে জাতীয় কংগ্রেসের একসময় কাকদ্বীপ মহকুমার বর্ষিয়ার নেতা ছিলেন শশাঙ্ক শেখর পণ্ডা। দর্শকরা দেখছেন শশাঙ্কবাবু আপনার সঙ্গে একেবারে প্রথম ক্যামেরার মুখোমুখি হয়েছেন। নমস্কার সবাইকে। হ্যাঁ, আজকের প্রশ্ন যে আপনি দীর্ঘদিন একসময় কাকদ্বীপ মহকুমার এবং জেলা কংগ্রেসের জাতীয় কংগ্রেসের দায়িত্ব ছিলেন এবং রাজনৈতিক জীবন থেকে অবসর নিলেন। না, এটা বার্ধক্যজনিত কারণেই অবসরটা নিয়েছি, অন্য কোনো কারণ নয়। তাহলেও এখনও আমি জাতীয় কংগ্রেস দলের বিভিন্ন কর্মসূচিতে এখনও অংশগ্রহণ করি। শরীর টানলে অবশ্যই যাই এবং আগামী দিনে জাতীয় কংগ্রেস দায়িত্ব নিয়ে সাংগঠনিক পর্যায়ে এখানে কিছু কাজকর্ম শুরু করলে পরে আমি তার সাথে আছি এবং থাকব। দীর্ঘদিনের যে রাজনৈতিক জীবন, তারপরে রাজনৈতিক জীবনের উত্থান পতন। হ্যাঁ, হয়েছে। আমরা ৭৭ সালের পর থেকে আমরা পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন যে গোষ্ঠী, সেই গোষ্ঠীর দ্বারা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমরা সংগঠন করতে গিয়ে আহত হয়েছি এবং আমরা সংগঠনের ঠিকভাবে প্রসার ঘটাতে পারিনি বিভিন্ন প্রতিকূলতা অবস্থার মধ্যে। তা আজকের খুব ভালো লাগে যে এখন জাতীয় কংগ্রেস সম্পর্কে কিছু বলতে গেলে চোখ থেকে জল আসে। যে কংগ্রেস এমন একটি সংগঠন, আবাল বৃদ্ধ বনিতার কাছে কংগ্রেস একটি সুপরিচিত নাম এবং এই কংগ্রেসের ছত্রছায়ায় সমস্ত যুব সমাজ যেভাবে 1972 থেকে 77 সাল পর্যন্ত আমাদের সংগঠনের সাথে ছিলেন, পরবর্তীকালে 1977 সালের পর থেকে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পরে এই সংগঠনের কর্মীদের আমরা ঠিক সেইভাবে ধরে রাখতে পারিনি। তার বিভিন্ন কারণ ছিল, সামাজিক, অর্থনৈতিক এবং গোষ্ঠীদ্বন্দ্বে আঘাতে আমরা খুব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। এখন একটু ভালো লাগছে। মুখ্যমন্ত্রী কে ছিলেন কংগ্রেসের? কংগ্রেস আমাদের সিদ্ধার্থ শঙ্কর রায়, 1972 থেকে 77 পর্যন্ত। প্রথমে আপনাদের মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধার্থ শঙ্কর না বিধানচন্দ্র রায় ছিলেন? না, তখন আমি সক্রিয় রাজনীতিতে আসি। আমি এসছি 69-70-এর দশকে আমি জাতীয় কংগ্রেসের সাথে যুক্ত হয়েছি। তা পরবর্তীকালে আমরা 72 সালে আমরা পেয়েছিলাম আমাদের হ্যাঁ, তখন ছিলেন। তা 72 থেকে আমরা কংগ্রেসী মুখ্যমন্ত্রী হিসাবে সিদ্ধার্থ শঙ্কর রায়কে পেয়েছি এবং আমার খুব কাছের নেতৃত্ব বলতে দুজন ছিলেন। একজন হচ্ছেন স্বর্গীয় প্রিয়রঞ্জন দাস মুন্সী, আর একজন স্বর্গীয় সুব্রত মুখোপাধ্যায়। তাদের নির্দেশে আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কংগ্রেসের দায়িত্বশীল পদে থেকে প্রত্যেকটি ব্লকের সাথে সংগঠনের কর্মীদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করেছি। আজকের এই বার্ধক্যজনিত কারণে আমি বাড়িতেই বসে গেছি বলতে গেলে, তবুও এখানকার স্থানীয় নেতৃত্ব, ব্লক নেতৃত্ব প্রসঙ্গরত সভাপতির দায়িত্ব নেওয়ার পরে আমাকে কাছে ডেকে নেয় এবং আমাকে প্রত্যেকটা আলাপ আলোচনা এবং মিটিংয়ে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করে। আমি তার অনুরোধে সাড়া দিয়ে আমি সেই ব্লক কংগ্রেস সভাপতির সাথে আমি এখন আছি এবং আগামী দিনেও থাকব এবং কংগ্রেস সংগঠনের প্রতি আমার যে আনুগত্য বা আমার যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা এখনও অটুট আছে। আমি কোনোভাবে বিচ্যুত হইনি। শশাঙ্কবাবু, যেখানে একসময় কংগ্রেস চলে গেল সরকার থেকে, তারপরে বামফ্রন্ট সরকার এলো, 34 বছর ধরে রাজত্ব করলো, আবার তৃণমূল কংগ্রেস একসঙ্গে জোট করে, কংগ্রেসের সঙ্গে জোট করে তৃণমূল কংগ্রেস যখন রাজ্যে এলো, এই যে কংগ্রেসের যেখানে যারা শহীদ হয়েছিলেন, তৃণমূল কংগ্রেস সেটাকে একসময় তারা পালন করতেন। রাইটার্স বিল্ডিং দখলের সময় যে সমস্যাটা হয়েছিল,
তো পরবর্তীকালে কংগ্রেসের ভূমিকাটা যেখানে ছিল সেখানে তৃণমূল কংগ্রেস কিন্তু তৎকালীন নিজেরাই পালন করতেন। সবটাই হচ্ছে পাওয়ার পলিটিক্সের ব্যাপার। কারণ অ্যাকচুয়ালি শহীদ হয়েছিল যুব কংগ্রেসের ছেলেরা, কংগ্রেসের 21শে জুলাইটাই পালন করা উচিত ছিল। তার রাজ্য নেতৃত্ব সেটা কি চিন্তা ভাবনা করেছেন বা কেন পিছিয়ে গেছেন বা কেন করেননি, সেটা আমাদের মতো সাধারণ কংগ্রেস কর্মী বোধগম্য নয়। সামনেই তো 21শে জুলাই। সামনে 21শে জুলাই, এবার প্রথম শুনছি যে প্রদেশ কংগ্রেস 21শে জুলাই উদযাপন করবে, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবে। এটা শুনে খুব ভালো লেগেছে। শুভঙ্কর সরকার দায়িত্বে আসার পরে এই প্রথম যে 21শে জুলাই একটা কর্মসূচি জাতীয় কংগ্রেসের ব্যানারে অনুষ্ঠিত হবে। তো সেক্ষেত্রে দেখা গেছে যে ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের যে সরকার ছিল, আজকে তো রাজ্যে পরিবর্তন হয়েছে, তো তৃণমূল কংগ্রেসের সরকার কংগ্রেসকে সঙ্গে নিয়ে কিন্তু সরকার গঠন করেছিল। পরবর্তীকালে তাদের নিজেদের সবচেয়ে বেদনাদায়ক ব্যাপার হচ্ছে নেতৃত্ব যারা দেন, আমি কাউকে কটাক্ষ করতে চাই না, কিন্তু না বলেও পারছি না, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান সৌমেন মিত্রের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে সেই সৌমেন মিত্রকে দেখেছি মমতা ব্যানার্জির ছত্রছায়ায় আসতে। মানস ভূঁইয়া, তিনি প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন, কিসের মোহে বা কিসের স্বার্থে তিনি জাতীয় কংগ্রেস ত্যাগ করে তৃণমূলে গেছিলেন, সেটা আমাদের মতো সাধারণ কংগ্রেস কর্মীর বোধগম্য নয়। এইভাবে কংগ্রেস দিনের পর দিন অবক্ষয়ের পথে গেছে কংগ্রেস নেতৃত্বের টাল বাহানার জন্য, কংগ্রেস নেতৃত্বের মন গড়া সিদ্ধান্তের জন্য। কিন্তু আমরা যারা গ্রামে গঞ্জে সাধারণ কংগ্রেস কর্মী, আমরা কিন্তু যে জায়গায় ছিলাম সেই জায়গায় আছি। কিন্তু অধীর চৌধুরী আজও পর্যন্ত হ্যাঁ, একই প্ল্যাটফর্ম, ওই একটি জায়গায় আমি দুর্বল ব্যক্তিগত কংগ্রেস কর্মী হিসাবে, যে অধীর চৌধুরীর প্রতি শ্রদ্ধা, তার নিষ্ঠা, তার কর্তব্যপরায়ণতা, তার জাতীয় কংগ্রেসের প্রতি আনুগত্য এবং তার যে সমস্ত কর্মসূচি তিনি গ্রহণ করেন, তার প্রতি আমার শ্রদ্ধা এবং ভক্তি এখনো অটুট আছে। আরেকটি প্রশ্ন, এই যে 15 বছরে তৃণমূল সরকারের যে এই অরাজকতা, না, এই ব্যাপারে অরাজকতার ব্যাপারে আমি কিছু বলতে চাইছি না, এই কারণ যেটুকুন বর্তমান পত্রিকা এবং টিভির পর্দায় যেসব জিনিস ভেসে উঠছে, এগুলো আমার বোধগম্যের বাইরে। আপনাদের সময়কালীন এই সমস্ত কিছু না দেখেছেন? না, আমার সময় আমার বেশ মনে পড়ে যে একবার ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে, তখন কাশীকান্ত মৈত্র মহাশয় ফুড মিনিস্টার ছিলেন, তখন সিদ্ধার্থ রায়ের মন্ত্রিসভা, তখন দেখেছি ওয়াংচু কমিশন গঠন হয়েছিল এবং পরবর্তীকালে ওয়াংচু কমিশনের সামনে মাননীয় মন্ত্রীকে জবাবদিহি করতে হয়েছিল, এরূপ ঘটনা দেখেছি। কিন্তু পরবর্তীকালে যে সমস্ত সরকার এসছেন, কি কমিশন, কোথায় কি হচ্ছে না হচ্ছে, আমাদের মতো সাধারণ কংগ্রেস কর্মী বা পাবলিকের কাছে সেসব তথ্য এসে পৌঁছায় না। ইদানিংকালে রাজ্যে পরিবর্তন হয়েছে, তো সেক্ষেত্রে বিভিন্ন যে সমস্ত আইনি যেসব প্রক্রিয়া, আইনি যে সমস্ত ব্যবস্থা কিন্তু সরকার নিয়েছে, এই সরকার হ্যাঁ, অভিনন্দনযোগ্য। কারণ আমি যে জায়গায় জন্মগ্রহণ করেছিলাম, আমি কাঁথি সাব ডিভিশনের কাজী বসান গ্রামে আমি জন্মগ্রহণ করেছিলাম। তা আমাদেরই সাব ডিভিশনের শুভেন্দু অধিকারী মহাশয় এখন বর্তমান পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, এবং উনার বর্তমান, আমি যে দলই করি না কেন, উনার বর্তমান এই 2 মাসের যে কর্মপদ্ধতি, তার প্রতি আমার যথেষ্ট আনুগত্য এবং শ্রদ্ধা, এবং আগামী দিনের উনার নিরোগ দেহ কামনা করছি, যাতে পশ্চিমবঙ্গবাসীকে বাঁচানোর জন্য তিনি যে যে কর্মসূচি গ্রহণ করছেন বা আগামী দিনে করবেন মনস্থ করেছেন, তার প্রতি আমার অকুণ্ঠ সমর্থন আছে। কংগ্রেস আবার ফিরে আসুক। হ্যাঁ, এটা তো অবশ্যই চাইবো, দলগতভাবে আমি কংগ্রেস আবার ফিরে আসুক, এটা তো নিশ্চয়ই চাই। এই মুহূর্তে রাজ্যে বিরোধী দল হিসাবে দেখা গেছে তৃণমূল কংগ্রেসের মধ্যে ওটা ওদের ব্যক্তিগত ব্যাপার, আমি ওই জায়গাটায় কর্ণপাত করবো না, বা আমি কোনো বলতেও চাইছি না। কারণ এই জায়গাটায় আমার মনে খুব দ্বিধা আছে। কারণ যে স্লোগান দিয়ে
বর্তমান শাসক দল ক্ষমতায় এসছে যে কোনোভাবে বিজেপি তৃণমূলীকরণ হবে না, অথচ আজকে দেখতে পাচ্ছি পত্রিকার মাধ্যমে যে রাতারাতি কিছু কিছু ভালো তৃণমূল বলে আখ্যা নিয়ে যারা বিজেপিতে নিজেদের নাম লিখাচ্ছেন বা যাদের গ্রহণ করা হচ্ছে, এই জায়গাটায় আমি মনটাকে ঠিক সায় দিতে পারছি না। মানে আপনি দীর্ঘদিন রাজনীতি করেছেন, তারপরে এইরকম একটা পরিস্থিতি যেটা মানা যাচ্ছে না। হ্যাঁ, যেমন ভাবে অনুরূপভাবে আহত হয়েছিলাম দীর্ঘদিন সিপিএম এর বিরুদ্ধে লড়াই করতে 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 শেষ মুহূর্তে যখন প্রদেশ কংগ্রেস বা অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি যখন সিপিএম এর সাথে অ্যালায়েন্স করে নির্বাচনে অংশ নিয়েছিল, সেদিনও আমার মনে আঘাত এবং ব্যথা এবং যন্ত্রণা ছিল। অনুরূপভাবে আজকেরও বর্তমান শাসক দল যে অবস্থার মধ্যে যাদের কটাক্ষ করা হলো, যাদের বিরুদ্ধে স্লোগান দিয়ে ক্ষমতায় আসার প্রতিশ্রুতি সাধারণ মানুষের কাছে দেওয়া হলো, তাহলে কিভাবে আবার সেই সমস্ত নেতৃত্ব বা সেই সমস্ত সংগঠকদের সদলে অন্তর্ভুক্তি করাচ্ছেন, এটা আমার মতো সাধারণ কংগ্রেস কর্মী বোঝা সম্ভব না। মানে রাজনৈতিক জীবনে এটা একটা আপনার এক অভিজ্ঞতা। অবশ্য আর কি? আমার আজকের এই মুহূর্তে এই সাক্ষাৎকারে আপনার সঙ্গে আমার দেখা হওয়ার পরে চায়ের দোকানে আমি এইটা আপনাকে বলতে চাইছিলাম যে দক্ষিণ 24 পরগনার শেষ প্রান্তে নদী নালা পরিবেষ্টিত সাগরদ্বীপে যাতায়াতের জন্য যে নদীপথ আছে, সেই নদীপথের এক প্রান্ত হচ্ছে কচুবাড়িয়া, আর এক প্রান্ত হচ্ছে লট নাম্বার 8। এই কচুবাড়িয়া এবং লট নাম্বার 8-এর সংযোগস্থল নদীপথে পরিবহনের প্রথম ব্যবস্থা মাননীয় প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের হাত ধরে আমি 12 বছর লঞ্চের মাধ্যমে সাগরদ্বীপের জনসাধারণকে পারাপারের দায়িত্ব দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের পক্ষ থেকে নিয়েছিলাম। পরবর্তীকালে ভ্যাসেল পরিষেবা চালু হয়েছে, খুব ভালো। তার সঙ্গে একটা আবেদন রাখছি এই সরকারের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে কাকদ্বীপের নতুন রাস্তার মুখ থেকে লট নাম্বার 8 পর্যন্ত এই যে রাস্তা, যে একটা বিদ্যুতায়নের প্রচন্ড প্রয়োজন, দুই স্ট্রিট লাইটের, এইটা আজ পর্যন্ত কোনো সরকার এটাকে ঠিক উপলব্ধি করেননি। এটা খুব ব্যথার কথা, যন্ত্রণার কথা। আমি অনুরোধ রাখবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে তিনি যেন বিদ্যুৎ মন্ত্রীকে অচিরেই নির্দেশ দিয়ে এই রাস্তার দুপাশে যাতে বিদ্যুতায়নের ব্যবস্থা গ্রহণ করেন। এটা আমার একটা ছোট্ট অ্যাপিল। এইটা যতদিন না সেতু হচ্ছে। হ্যাঁ, যতদিন না সেতুটা হচ্ছে। সেতু তো হবে খুব শীঘ্রই। হ্যাঁ, কাজকর্ম আন্তর্জাতিক হ্যাঁ গঙ্গাসাগর মেলা ঘোষণা হবে, সেটাও তো শুনলাম। সেটাও শুনেছি, সেটা খুব ভালো লেগেছে। আমি তো এক কথাই বলেছি মাননীয় তাহলে কি মুখ্যমন্ত্রী। বলা যেতে পারে যে পাহাড় থেকে সমুদ্র অর্থাৎ বঙ্গোপসাগর শেষ প্রান্তে কপিলমুনির মন্দির যেখানে রয়েছে, হ্যাঁ, তা আমরা তো সুন্দরবনবাসী হিসাবে গর্ববোধ করতে পারি। নিশ্চয়ই 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 গর্ববোধ করতে পারি। কপিলমুনির আমি কথায় কথায় বক্তৃতায় একদিন বলে ফেলেছি যে সাগর বিধানসভায় দুজন হচ্ছে প্রভাবশালী এমএলএ, এক জনগণের দ্বারা নির্বাচিত, আর এক হচ্ছেন আমাদের কপিলমুনি বসে আছেন বলে আমরা বহু ঝঞ্ঝা থেকে মুক্ত হতে পারছি। এবং কপিলমুনিকে সামনে রেখে এখানকার উন্নয়নও ত্বরান্বিত হচ্ছে। এখানকার জীবনযাপন এবং আমাদের এখানকার সমস্ত কিছু উন্নতির মূল কেন্দ্র কিন্তু কপিলমুনি আশ্রমকে কেন্দ্র করি। দীর্ঘদিন কপিলমুনির মন্দির যেখানে ছিল সেখান থেকে ধীরে হ্যাঁ, ধীরে ভেঙে ভেঙে আমার দেখা তো এটা বোধহয় দ্বিতীয় চলে গেছে, এটা তৃতীয়তে পড়েছে। সরকারের কাছে কি আবেদন করবেন? রক্ষা করতে তো হবে। হ্যাঁ, রক্ষা তো করবেন, নিশ্চয়ই করবেন। বিশেষ করে আমাদের সনাতনীদের মুখপাত্র আমাদের বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু তো বলেছেন যে কপিলমুনি আশ্রমকে, কপিলমুনির মন্দিরকে রক্ষা করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া তিনি গ্রহণ করবেন। এই ব্যাপারে আমি তো এখন প্রশাসনের সঙ্গে সরাসরি যুক্ত না, কি হচ্ছে না হচ্ছে সবটা বলতে পারবো না। মোটামুটি কিছু একটা উন্নয়ন আশা উন্নয়ন করছি, হোক, এটা আশা সেক্ষেত্রে করছি। আপনি সবসময় যেন চাইছেন। কারণ আমার তো এই 78 বছর বয়স হয়ে গেল, এখন শুধু দেখার আর শোনার, আমার কিছু বলার মতো নতুন কিছু নেই। একদিন তো পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ, আমারও তো ভাড়াটে, যেদিন ডাক আসবে ঘর ছেড়ে দিতে হবে।
একদম এর মাঝখানে আর কোনো চাওয়া পাওয়া বলে আর কি চাওয়া নেই। পাওয়ার কিছু নেই। ধন্যবাদ শশাঙ্ক বাবু আপনাকে এতক্ষণ গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে থাকার জন্য। আর আমরা এতক্ষণ আপনার এই যে রাজনৈতিক জীবনে যে উত্থান পতন, তারপরে আবার চাইছেন কংগ্রেস ফিরে আসুক, বা বর্তমান সরকার যে সমস্ত 2 মাসে যে প্রকল্পগুলো নিয়েছে, যেগুলো সংকল্প যাত্রা ছিল তার একটা একটা করে শুরু করেছে, সেক্ষেত্রে দেখলাম যে আপনার মনের দিক দিয়ে হয়তো যেহেতু বয়সের ভারে আপনি যেটা বলতে চাইছেন সেটা দর্শকরা দেখলো, এবং দর্শকদেরকে বলবো যে রাজনীতিক ব্যক্তিত্বরা তাদের একটা জীবনের অধ্যায় কাটিয়ে যখন শেষ যাত্রায় অর্থাৎ শেষের দিকে চলে আসে, তখন কিন্তু তাদের একটা জায়গা অন্যভাবে আলাদাভাবে অনুভূতি হয়, যে তারা যেন সেই দেখতে চায় যে তাদের সেই সুন্দর সুন্দর পরিবেশটা আবার সুন্দরভাবে গড়ে উঠুক। আর কপিল মুনির কথা তো আপনারা সবাই জানেন, কারণ বর্তমান সরকার চাইছে যে কপিল মুনি আন্তর্জাতিক মেলা হবে, এবং একটা মণিগঙ্গা নদীর উপর সেতু, যেটা তৎকালীন সরকার যে প্রকল্প নিয়েছিল সেই প্রকল্পের তো বাস্তব রূপায়ণ করতে পারেনি। তবে বর্তমান সরকারের যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় রয়েছেন, তো ওনার কাছেই আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচারের পক্ষ থেকে আবার একটাই কথা বলবো, যে সুন্দরবন উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যাবে। যেহেতু সুন্দরবন নদী নালা বেষ্টিত, একদিকে রয়েছে জঙ্গল, একদিকে যেমন বাদাবন, তার সঙ্গে রয়েছে এখানকার সব থেকে একটা বড় জিনিস দেখার জন্য সব থেকে সবাই দৌড়ে যায় যারা পর্যটকরা যান, এই যে সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার, ক্রোকোডাইল প্রজেক্ট অর্থাৎ কুমির প্রকল্প, আর সুন্দরবনের বাদাবন যেখানে হরিণ রয়েছে, সবকিছু মিলিয়ে কিন্তু সুন্দরবনের ঐতিহ্য আজও কিন্তু ধারাবাহিকভাবে ধরে রাখা হয়েছে। তাকে যদি সুন্দর করে গড়ে তোলা হয়, তাহলে আগামী দিনে দেখা যাবে যে সুন্দরবনের পৃথিবীর যে নাম সুন্দরবন, যেখানে বিখ্যাত পৃথিবী কাছে, যে সুন্দরবনের সেই মানুষগুলো কিন্তু তারা আনন্দ পাবে যে পৃথিবীর কাছে এই সুন্দরবনটাই নামটা যেন আরো আরো ধীরে 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 অনেক কিছু পেয়ে থাকুক। অনেক কিছু এখান থেকে কিন্তু আপনাদের একটা জানতে হবে, আমরা এতক্ষণ কথা বলছিলাম, শশাবাবু পাশে রয়েছে, যে সুন্দরবনের অর্থকারী ফসল কিন্তু খুব অনেকগুলি রয়েছে। এখান থেকে মাছ, কাঁকড়া আর মধু বিদেশের বাজারে কিন্তু অর্থলগ্নি হয়। এটাও কিন্তু অনেকে জানে, অনেকে জানেন না। তবে এটা কিন্তু এখান থেকে যেমন দেখবেন সুন্দরবনের প্রান্তিক এলাকা থেকে ইদানিংকালে প্রচুর মাছ, চিংড়ি মাছ, বিভিন্ন কিছু চাষ করা হয়, সেগুলো কিন্তু বিশ্বের বাজারে কিন্তু অর্থনৈতিক সচ্ছলতা এনে দেয়। সেক্ষেত্রে এখানকার প্রান্তিক মানুষের অনেকটা উপকার হয়। যাই হোক, এতক্ষণ তো মুখোমুখি কথা হলো, আর সবাইকে বলবো চায়ের আড্ডাতে বসলাম, চায়ের আড্ডাতে বসে এতক্ষণ লাইভটা আপনাদের দেখালাম, কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবেন। আর গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে যেমন চোখ রাখেন, বরাবরই চোখ রাখুন, নতুন কিছু তথ্য নিয়ে আসবো। আর বর্ষিয়ান নেতা কংগ্রেসের শশাঙ্ক শেখর পণ্ডা, তিনি তো এতক্ষণ তার জীবনের কথা বললেন। সবাই ভালো থাকবেন, নমস্কার সবাইকে।